দর্শক শুভেচ্ছা জানবেন সমসাময়িক গুরুত্বপূর্ণ নানা বিষয় এনটিভির আজকের আলোচনার আয়োজনের আয়নায় আমন্ত্রণ জানাচ্ছি চোখ রাখার সাথে থাকার সঙ্গে আছি আমি হাসান মাহমুদ। আলোচনার সুবিধার্থে দিনের কিছু আলোচিত সংবাদ আপনাদের জানিয়ে রাখতে চাই। জনরোষে পদত্যাগ করে দেশ ছেড়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নয়াদিল্লিতে আশ্রয়। বঙ্গভবনের সর্বদলীয় বৈঠক, অন্তর্বর্তীকালীন সরকার গঠন ও খালেদা জিয়ার মুক্তির সিদ্ধান্ত। গণভবনে ঢুকে হাজারো মানুষের উল্লাস, দেশে এনে হাসিনার বিচার দাবি নেতাদের, অর্থাৎ ছাত্র নেতাদের যারা সমন্বয়কারী তাদের এই দাবি। সারা দেশে বিজয় উল্লাস, বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতা ও অফিসে হামলা, সহিংসতায় প্রাণ গেল শতাধিক। দর্শক এই ছিল, এছাড়াও আরও বেশ কিছু খবর আজকের বিভিন্ন গণমাধ্যমে স্থান পেয়েছে। দিনভর আজকের এই 5ই আগস্ট ছিল একটি ঐতিহাসিক দিন। সেই ইতিহাসের সাথে যুক্ত হয়েছেন আবাল বৃদ্ধ বনিতা, সব শ্রেণী পেশার মানুষ যুক্ত ছিলেন। আজকে ঢাকার রাজপথ, যে জাদুর শহর ঢাকা, সেটি ছিল উত্তাল, অগ্নিগর্ভ এক নগরী ছিল ঢাকা। আমরা দেখেছি এবং সারা দেশের মানুষ দেখেছে, এবং রাজপথে নেমে এসেছে গৃহিণী থেকে শুরু করে নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত সব শ্রেণী পেশার মানুষ কিন্তু রাজপথে ছিল। একটি পতন হয়েছে, যেই পতনের আসলে আজকের এই অনুষ্ঠান থেকে আসলে সেই সব শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, শোক এবং তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি যারা প্রাণহানি হয়েছে এবং যারা এই সহিংসতায় আজকের এই বিজয়ের আগেই যাদেরকে প্রাণ দিতে হয়েছে, যাদের রক্তের অক্ষরে লেখা হয়েছে এই বিজয়, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছে আজকের আলোচনা। দর্শক, স্টুডিওতে রয়েছেন আমাদের একজন আলোচক এবং অন্য আলোচকরা যুক্ত হবেন আমাদের সাথে, বিশেষ করে অনলাইনে। স্টুডিওতে রয়েছেন নীলোফার চৌধুরী মণি, স্বনির্ভর বিষয়ক সম্পাদক, বিএনপি, এবং আমাদের সাথে যুক্ত হবেন সৈয়দা রিজওয়ানা হাসান, অ্যাডভোকেট। তিনি একজন পরিবেশবাদী এবং পরিবেশ আইনজীবী, এবং তিনি কাজ করছেন বিভিন্ন সময়ে এই গণমাধ্যমের স্বাধীনতা এবং মুক্ত বাক স্বাধীনতার জন্য কাজ করেছেন। দর্শক, এছাড়াও আমাদের সাথে যুক্ত হবেন সম্প্রতি আলোচিত যে আইনজীবী যে কাজ করেছেন সেই মঞ্জুর আল মাতিন, তিনিও আমাদের সাথে যুক্ত হবেন। এবং এছাড়াও আমরা পর্যায়ক্রমিকভাবে আরও অনেককে যুক্ত করব এই আলোচনায়, এবং পর্যায়ক্রমিকভাবে আমি দেখতে পাচ্ছি মঞ্জুর আল মাতিন যোগ দিয়েছেন এবং সৈয়দ রিজওয়ানা হাসান তারা যোগ দিয়েছেন, রয়েছেন নীলোফার চৌধুরী মণি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। আমি প্রথমেই একটু আলোচনার, নিশ্চয়ই আপনারা দেখেছেন যে অগ্নিগর্ভ দেশ এবং মানুষের যে বিজয় উল্লাস এবং ঢাকা শহর রাজপথ যে জনস্রোতে পরিণত হয়েছে সেটি দেখেছেন। আমি একটু যদি সৈয়দা রিজওয়ানা হাসান আমাকে শুনতে পাচ্ছেন, আপনার কাছে একটু জানতে চাই, আসলে এই পরিণতি অর্থাৎ শেষ পর্যায়ে এই যে অবস্থা, গণমানুষের যে গণজোয়ার, এটির পেছনের কারণটা যদি আপনি 2 মিনিটে আমাকে বলেন, এবং এরপরে আমরা দুজন আলোচকে যাব, পরবর্তীতে আমরা আবার আপনার কাছে আসবো। একটু সংক্ষেপে। পেছনের কারণ হচ্ছে যে মানুষ তার কতগুলো অধিকারের মধ্যে হস্তক্ষেপ একেবারেই পছন্দ করে না। তার মধ্যে একটা অধিকার হচ্ছে ভোটাধিকারের অধিকার। গত অনেক বছর যাবৎ মানুষকে নানান কূটকৌশলে তার ভোটাধিকার প্রয়োগ করতে দেয়া হয়নি। মানুষের মত প্রকাশের কোনো স্বাধীনতা ছিল না, মানুষের জীবনের কোনো অধিকারের কোনো স্বীকৃতি ছিল না। অপহরণ করে গুম করে ফেলা, নদীতে লাশ ভাসিয়ে দেয়া, আয়নাঘরের মতন টর্চার সেল, ব্যাংক থেকে টাকা লুটপাট করে নিয়ে যাওয়া, একটা অলিগার্ক গোষ্ঠী, ক্রনিক ক্যাপিটালিস্ট গোষ্ঠী সৃষ্টি করা, তাদেরকে ব্যবসা বাণিজ্যের সবখানে প্রাধান্য দেওয়া, সাধারণ মানুষকে চরম অবমূল্যায়ন করা। আমরা যারা এই দেশের নাগরিক আছি, আমাদেরকে কোনো বিষয়ে মূল্যায়নই করা হয়নি, সাধারণ মানুষকে কোনো মূল্যায়নই করা হয়নি, এবং নিজেদের আরোপিত তাদের যে দর্শন সেটা সকলের উপর জোর করে চাপিয়ে দেওয়ার একটা টেন্ডেন্সি, এইটা মানুষ নিতে পারে না। অর্থাৎ মানুষ গণতন্ত্র মিস করেছে, মানুষ অর্থনৈতিক স্বাধীনতা মিস করেছে, মানুষ নিপীড়িত বোধ করেছে, মানুষ অত্যাচারিত বোধ করেছে, মানুষ বঞ্চিত বোধ করেছে, এবং সবখানে একটা কূটকৌশল এবং চালাকি ছিল। নিজে না পারলে কোর্টকে ব্যবহার করা, কোর্ট না পারলে আর্মিকে ব্যবহার করা, না পারলে পুলিশকে ব্যবহার করা, এগুলো মানুষের একদম দম বন্ধ করে আনছিল। তারই আজকে যে উল্লাসটা আমরা দেখতে পাচ্ছি সেটা সেই দম বন্ধ অবস্থা থেকে মানুষ ভাবছে তার একটা মুক্তি হয়ে গেছে এবং সেটার একটা উল্লাস। আর শেষ পর্যন্ত যা করলো, যে মানুষগুলোকে খুন করে ফেললো, এইটা বাংলাদেশের সমাজের 18 কোটি মানুষের কেউ গ্রহণ করতে পারেনি। এইটা আসলে অনেক বেশি আগুনটা জ্বালিয়ে দিয়েছে। জি,
আমরা শুনছিলাম নীলুফার চৌধুরী মনি, আমরা রিজওয়ানা হাসানের কথা শুনছিলাম। এবার আপনার কাছে যদি একটু আসি, সেটি হচ্ছে আমরা দেখেছি যে আজকে জনমানুষের বা ছাত্র জনতার যে বিপ্লব, এই বিপ্লবে বাংলাদেশের ইতিহাসে এটি কি গণমানুষের যে জোয়ার, সেটি কি সর্বোচ্চ? আপনার কাছে কি মনে হয়, আপনার দৃষ্টিভঙ্গি কি? আপনাদের নেতা আজকে জনাব তারেক রহমান একটি বক্তব্য দিয়েছেন যে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় আসলে অনেক ক্ষেত্রে উত্তেজিত জনতা বা হামলা বিভিন্ন ঘটনাও ঘটেছে, সেক্ষেত্রে তিনি সবাইকে শান্ত থাকতে বলেছেন, এটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি এই বিষয়ে কি বলবেন? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমি এবং আমার সহ-আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, আমি তারেক রহমানের ভাষায় আমিও বলতে চাই, আমার নেতা যেটা বলেছেন যে প্রথমে যে কোনো বিজয়কে শুধু বিজয়ের ভাবে নিলেই হবে না, আপনার সাথে সাথে ওই জিনিসটাও চিন্তা করতে হবে আমার এই বিজয়ের জন্য কারো ক্ষতি না হয়। এই যে ক্ষতিটা, যেটা আমরা দেখলাম গণভবনের যে হইচই করা, দখল করা, ভিতরে গিয়ে যাচ্ছে তাই করা, জিনিসপত্র নিয়ে যাওয়া, এই জিনিসগুলো কি হলো, জনগণকে আমরা বোঝাতেই পারলাম না যে এই সারাদিন বলেন না, সারাদিন রামায়ণ পড়ে সকালে বলে সীতাকার বাপ, এরকম অবস্থায় আমরা বোঝাতেই পারলাম না যে এই জিনিসগুলো রাষ্ট্রের সম্পত্তি। রাষ্ট্রের সম্পত্তি মানে জনগণের সম্পত্তি, আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে এসব করা হয়। তো এই জায়গাটা আমার বিজয়কে অবশ্যই এটা বলার অপেক্ষা রাখে না যে এই বিজয় নজিরবিহীন। আমি ৭১ দেখিনি, আমি যেটা দেখেছি ৯০-এর অভ্যুত্থান দেখেছি, আমি তখন মনে করতাম যে এটাই বোধহয় সর্বোচ্চ। কিন্তু আজকের এই বিজয়ের কাছে, আমাদের ছাত্র সেনা ভাই বোনদের কাছে ৯০টা ম্লান হয়ে গেছে। কারণ এত এত পৈশাচিক আচরণ আমরা এই গত মাস যাবৎ যে দেখছিলাম, তো দেখার পরে আমরা যে বিজয়টা অর্জন করতে পেরেছি, এরকম স্বৈরশাসক, আমি লাস্ট একটা টকশোতেও বলেছিলাম যে চাউশেস্কু যদি না হতে চান তাহলে এখনই ক্ষমতা ছাড়ুন। উনি কিন্তু ঠিক চাউশেস্কুর মতোই কিন্তু ক্ষমতা ছাড়তে বাধ্য হলেন। উনি ক্ষমতাটা ছাড়ে নাই, একটা মানুষের জন্য উনাদের কষ্ট হয় নাই যে এই মানুষগুলোর জীবন তাদের মতোই, আজকে তারা পালিয়ে গেল। আমি আরেকটা কথা বলতে চাই, আজকের এই দিনে আমি আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনার মনে পড়ে, আপনিও সেই দিন বিট করতেন, আমি জানি যে ওনার বাড়িটা থেকে ওনাকে যেভাবে বিতাড়িত করা হয়েছিল, আজকে আমি মইনুল রোডের বাড়ি থেকে, এবং একটা মানুষের এত বছরের একটা স্মৃতি থেকে তাকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছিল। আজকে যখন আমি এগুলো সারাদিন দেখলাম, আমার কাছে বারবার যতটা খুশি না আমি, তার চেয়ে ওই কথাগুলাই, ইতিহাস যে পুনরাবৃত্তি হয় এবং আমরা তারপরেও ভুলে যাই যে আমরা কি মুই কি হনুরে মতো সবসময়, এই জিনিসগুলো আমাদের বর্জন করা উচিত। আজকে আমি আপনার সঙ্গে এই কথাটা বলতে চাই, পাশাপাশি সারাদিন যে এই যে টুকটাক ঘটনাগুলো আমরা দেখেছি, এখান থেকে আমি যারা আজকে টকশোটা দেখছেন, আমি তাদেরকে স্বনির্বন্ধভাবে বলবো, আপনারা কারো প্ররোচনায় বা নিজে থেকেও এই 2 টাকা 5 টাকা 50 টাকার জিনিসে আপনাদের তেমন কিছু হবে না, আপনারা এই কাজগুলো করবেন না। যদি নিয়ে থাকেন ফেরত দিয়ে দেন না, 1 নাম্বার। 2 নাম্বার, সংখ্যালঘুদের নিরাপত্তা। এখানে কিছু প্রশ্ন আসছে যে বিভিন্ন জায়গায় হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধদের যে আক্রমণ হচ্ছে, এই আক্রমণটা তো অবশ্যই বন্ধ করা উচিত, কারণ তারাও কিন্তু এই আন্দোলনের শরিক হয়েছিল, তারাও ছিল, তারা এই দেশেরই নাগরিক। তারপরে দেখেন পুলিশদের কথাটা আমি বলি, পুলিশরা হ্যাঁ সরকারের হয়ে অনেক রকম নগ্ন কাজ করেছে, কিন্তু পুলিশরা তো ভালো কাজও করে, পুলিশদের তো ভালো কাজ করার জন্যই রাখা। অতএব থানাগুলোতে আক্রমণ করা, তাদের বন্দুক ছিনিয়ে নেওয়া, এটার মধ্যে আমি কোনো সুন্দর কিছু দেখি না। এবং চাপের মুখে কল্যাণকর কিছু নাই তো নাই, চাপের মুখে এই পুলিশদেরকে পিটিয়ে হত্যা করা, যেমন আমরা মানে বেশ কয়েকটা জায়গায় আজকেও আমরা শুনেছি যে থানায় হামলা করেছে। এই হামলাগুলো আসলে আমরা ওইভাবে বিরত থাকার জন্য রিকোয়েস্ট করছি। পাশাপাশি টেলিভিশন যাই করুক না কেন দেশের সাথে, এটা খারাপ কিছু হয়েছে, সরকারের কথা মতো অনেক টেলিভিশন বাধ্য হয়েছে কাজ করতে, অনেক সাংবাদিক, কিন্তু আজকে যদি সাংবাদিকদের পেটে আমরা লাথি দিয়ে যদি সেই সাংবাদিকদের ওই কার্যালয়গুলো যদি চরমভাবে ভাঙচুর হয়, এই মানুষগুলো কোথায় কাজ করবে, কোথায় চাকরি করবে? এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে। এবং আরো যারা এই যে বিগত যারা অ্যারেস্ট হয়েছে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য, এটা যদিও রাষ্ট্রপতি বলেছেন মহামান্য, পাশাপাশি আমি এইটুকু লাইনটা শেষ করে দিই যে যাদের চাকরি এত বছরে যাদের চাকরিগুলো চলে গিয়েছে, বাধ্য হয়েছে চাকরি ছেড়ে দিতে, তাদেরকে যদি সুযোগ হয়, পরবর্তী যারাই আসুক
তাদের জন্য যেন চিন্তাটা জি করে। মনি, আমরা আপনার কাছে নিশ্চয়ই আবার আসবো। আমাদের সাথে যুক্ত হয়েছেন মনজুর আল মাতিন, একজন আইনজীবী। তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং আমরা দেখেছি যে তার সেই সময়কার সংকটময় মুহূর্তে তার সাহসী পদক্ষেপ এবং তার যে অগ্রগণ্য ভূমিকা সেটি নিশ্চয়ই প্রশংসনীয়, সেটি জাতি দেখেছে। সে মনজুর আল মাতিন, আপনাকে স্বাগত জানাচ্ছি এনটিভি স্টুডিও থেকে। আপনার কাছে একটু জানতে চাই মনজুর, আপনার আসলে এই মুহূর্তের অনুভূতি কি? আপনি তো দীর্ঘ সময় ধরে এবং আপনার বিরুদ্ধে নানা অপবাদও দেওয়া হয়েছে এবং নানা সমস্যার নিশ্চয়ই আপনি ব্যক্তিগতভাবে সম্মুখীন হয়েছেন। আজকের এই গণবিপ্লব বা ছাত্র জনতার যে একটা সফল পরিসমাপ্তি হলো সে বিষয়ে প্রথমে আপনার একটু অনুভূতি জানতে চাই। প্রথম কথা, এটা সফল পরিসমাপ্তি নয়, এটা শুরু মাত্র। কারণ ছাত্রদের লড়াইটা হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে, ছাত্রদের লড়াইটা হচ্ছে এমন একটা বাংলাদেশ গড়ার যেখানে ন্যায় বিচার থাকবে। ফলে স্বৈরশাসকের পতন এই আন্দোলনের শুরু মাত্র, এবং এখানে একটা বড় ব্যবস্থা কাজ করে। একজন স্বৈরশাসক একা একটা দেশের এই অবস্থা করতে পারেন না। সেখানে অনেকগুলো প্রতিষ্ঠান ধ্বংস করতে হয় এবং সেখানে আমলা বলুন, সামরিক বেসামরিক হয়, এবং এর পাশাপাশি ব্যবসায়ীদের একটা দুষ্ট চক্র তৈরি হয় এবং এরাই আসলে ঘিরে থাকেন স্বৈরশাসককে, তার কাজটা এরাই করতে দেন। স্বৈরশাসক গেলেও এই চক্রগুলো কিন্তু থেকে যায়। ফলে এগুলো দূর করতে দীর্ঘ সময়ের এবং পরিকল্পনার প্রয়োজন। আমার বিশ্বাস এই ক্ষমতা আমাদের সন্তানদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রয়েছে, কিন্তু সেই সুযোগটা তাদের দিতে হবে। কিন্তু খুব কষ্টের সাথে আজকে লক্ষ্য করলাম যে বিভিন্ন জায়গায় দেশ জুড়ে যে লুটপাট হচ্ছে, যে হামলা হচ্ছে, সেখানে এই আমাদের ছাত্রছাত্রীরাই, আন্দোলনকারীরাই গিয়ে রুখে দাঁড়াচ্ছেন। তারা এতদিন লড়াই করেছেন, বুলেটের মুখে লড়াই করেছেন, আজকেও তারা শান্তিতে যে একটু ঘুমোবেন, তাদের বন্ধু বান্ধবদের তারা যে হারিয়েছেন তাদের জন্য একটু শোক করার সময় পাবেন, সেটা তারা পাচ্ছে না। তারা এখন ছুটে বেড়াচ্ছে এখান থেকে এরা ছুটে আছে। তাহলে আমরা জাতি হিসেবে কি করছি? বাকিরা যারা বড়রা, আমরা তো এদেরই পিতামাতা, এরা তো আমাদেরই সন্তান। আমাদের ভূমিকাটা এই সময় খুব জরুরি। তাদের যে বড় পরিকল্পনা, দেশটা সংস্কারের, দেশটাকে এগিয়ে নেবার, সেটা করতে তাদেরকে সাহায্য করাটা খুব জরুরি। জি মঞ্জুর, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা সৈয়দা রিজওয়ানা হাসান, আপনি আমাদের সাথে নিশ্চয়ই যুক্ত আছেন। জি আছি। আমি যেই দুই আলোচক যে কথা বলছিল যে আসলে এক ধরনের সফলতার দিকে বা প্রাথমিক স্তরে যেটি বলছিলেন মঞ্জুর, যে আমরা সফলতা অর্জন করেছি, এটা একটি প্রাথমিক স্তর এবং আমাদের অনেকগুলো অধ্যায় রয়েছে ধাপে ধাপে সামনের দিকে। কিন্তু এই সময়ে এসে আসলে যে হামলাগুলো হচ্ছে সেই বিষয়ে আসলে সব জায়গায় আমরা দেখেছি যে সহিংসতা বা যে পুলিশের সাথে বা আন্দোলনকারীদের সাথে বা সরকারের সাথে আন্দোলনের মধ্য দিয়ে যে প্রাণহানি হয়েছে, এখন আবার আমরা দেখছি যে অনেক জায়গায় প্রাণহানির ঘটনা ঘটেছে। এই বিষয়ে আপনি আসলে কিছু বলবেন কি না, যে এই সহিংসতাটিকে কিভাবে রোধ করা যেতে পারে এক, আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই সফলতাকে আসলে উল্লাসের মধ্য দিয়ে সহিংসতায় রূপ নিচ্ছে কেন, সেটিও যদি আপনি একটু বলবেন। আসলে উল্লাস করার আমাদের এখনো সময় হয়নি, কারণ মনজুর যেটা বললো এটাই তো সত্য কথা, যে এই পরিবর্তনটা হয়েছে, কিন্তু এটা আমাদের শেষ লক্ষ্য না। আমাদের তো শেষ লক্ষ্য হচ্ছে আমাদের দেশটাকে আমরা যেরকম দেখতে চাই সেরকম দেখবার জন্য আমরা সকলে মিলে একসাথে কাজ করব। এই আজকের যে পরিবর্তনটা, এটা দেশের প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব কিন্তু অনেক বাড়িয়ে দিয়েছে। মনে রাখতে হবে, প্রায় 400-রও বেশি, যেটা সরকারিভাবেই স্বীকৃত বা কাগজে কলমে তথ্য উপাত্ত দিয়ে স্বীকৃত, 400টা তরুণ প্রাণ, নিরীহ প্রাণ, নিরপরাধ প্রাণের মুক্তির মানে মৃত্যুর বিনিময়ে তাদের লাশের উপর দাঁড়িয়ে কিন্তু আমরা আজকে এই সেলিব্রেশনটা করছি। এই সেলিব্রেশনটাতে অতিরিক্ত উচ্ছ্বসিত হওয়ার সুযোগ নেই, বরং আমাদেরকে কোন কোন জায়গায় আমরা রিফর্ম চাই, কি কি রিফর্ম চাই, সেগুলোর জন্য একটা ঐক্যমত গড়ে তুলতে হবে। আরেকটা কথা হচ্ছে, আমরা কিন্তু সুবিচার চেয়েছি, বিচার চেয়েছি। আমরা যদি প্রতিহিংসায় লিপ্ত হয়ে পড়ি, তাহলে আবার নতুন করে অন্যায়ের আমরা জন্ম দিচ্ছি। এটা কোনোভাবেই হওয়া সম্ভব না। কাজে এখন ড্রাইভিং সিটে কে আছেন আমি বলতে পারছি না, যদি সেনাবাহিনী থাকে, সেনাবাহিনীর অবশ্যই জাতির উদ্দেশ্যে এই কথাগুলো বারবার বলা উচিত। সেনাবাহিনী যে গাড়িগুলো এতদিন আন্দোলনের বিভিন্ন মুখে ছিল,
সেগুলো এখন থেকে মাইকিং করে বলা উচিত যে কোনো পাবলিক প্রপার্টি, কোনো প্রতিপক্ষের বাড়িতে আগুন দেয়া যাবে না। আর যারা আন্দোলন করেছেন সেই আন্দোলনকারীরা অনেক বেশি তাদের তাদের একটা সাপোর্ট বেস আছে। তারা যদি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় একটা করে প্রোটেকশন টিম করার ডাক দেন, যে প্রত্যেকের পাড়ায় প্রত্যেকে প্রোটেকশন টিম করেন এবং কোথাও কোনো সমস্যা হলে আমাদেরকে এই নাম্বারে ফোন করবেন, এরকম একটা মেকানিজম ডেভেলপ করেন, এটা কাল থেকেই আমাদের এই কাজগুলো শুরু করে দিতে হবে। তাহলে আমি মনে করি উন্মাদনাটা থেমে আসবে। রাজনৈতিক প্রতিপক্ষ একজন একজনকে আক্রমণ করছে এটাও যেমন সত্য, আবার একজন আগুন লাগিয়ে দিয়ে চলে যাচ্ছে, আশেপাশের বাসার যত মানুষ আছে সব এসে সবকিছু নিয়ে যাচ্ছে। কতটা লজ্জার কথা যে গণভবন থেকে 5টা শাড়ি চুরি করে সেই মহিলা আবার ফেসবুকে পোস্ট দিচ্ছেন যে উনি এই 5টা শাড়ি চুরি করেছেন। এইটার জন্য তো কেউ আন্দোলন করে নাই। এইটা অবশ্যই থামাতে হবে, সেনাবাহিনীকে ভূমিকা নিতে হবে। পুলিশের ব্যাপারে মানুষের অনেক রাগ আছে, রাগ না থাকার কোনো কারণ নাই। যাদের উপরে রাগ আমরা তো তাদেরকে পাচ্ছি না, থানায় যারা থাকে তাদের উপর গিয়ে রাগ ঢেলে তো কোনো লাভ নেই। আর পুলিশ যদি না থাকে আমাদের আইন শৃঙ্খলা রক্ষা করবেটাকে? ফলে এই মুহূর্তে একটা রিকনসিলিয়েশনের ডাক দিতে হবে, কেবল ডাক না, এটার একটা মেকানিজমও করে ফেলতে হবে। আমার ধারণা মানুষের রাগটা পড়ে যাবে। যারা আসলে রাজনীতির সাথে সম্পৃক্ত, আসলে আন্দোলন করেছে, তারা তো এইসব করছে না। এসব করছে তো মব, বিভিন্ন জায়গা থেকে ছুটে এসে এর বাড়ি থেকে জিনিস চুরি করছে। এটা অবশ্যই আমাদেরকে আটকে দিতে হবে। আর আরেকটা কথা একটু বলি, সরকার হঠাৎ করেই ডাক দিয়ে দিল ব্যাংক ট্যাঙ্ক সব খোলা। আমরা এখন খবর পেলাম গুলশানের বিভিন্ন বুথ ভেঙে ওখান থেকে টাকা নেওয়ার চেষ্টা করছে। নিরাপত্তা নিশ্চিত না করে ব্যাংক খুলে দেবে? এটা তো কোনোভাবে হতে পারে না। আমার মনে হয় যে জননিরাপত্তার বিষয়টা এবং রাষ্ট্র সংস্কার এই দুইটা প্যারালালি চলবে। এখন সবচাইতে বেশি প্রাধান্য এইটা। জি ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছেন সম্ভবত ব্যারিস্টার শামীম পাটোয়ারি। শামীম পাটোয়ারি, আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি নিশ্চয় শুনতে পাচ্ছি। আজকে আমরা আলোচনা করছিলাম, আমাদের আলোচনার বিষয়বস্তু আজকের যেই ছাত্র জনতার যেই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি সরকারের পতন, যাকে স্বৈরাচার, ফ্যাসিবাদ এসব নানা নামে অভিহিত করছে ছাত্ররা এবং সারা দেশের মানুষ। এবং আমাদের আলোচনার বিষয়বস্তুটা ছিল সেই সফলতা বা সফলতার প্রথম ধাপ যেটিকে বলা হচ্ছে, সেইটা নিয়ে আপনি যদি 2 মিনিটে আপনার একটু অভিমত ব্যক্ত করেন, তারপর অন্য প্রশ্নে আপনার কাছে একটু যাব। জি অবশ্যই, গত 10-12 দিন বাংলাদেশে যেটা হয়েছে এটা জেনোসাইড ছাড়া আর কিছু না। এবং বাংলাদেশের ছাত্ররা, পরবর্তীতে জনতারা অকুতোভয়ভাবে অসাধারণ সাহস দেখিয়ে একটা টাইরান গভর্নমেন্টকে সরিয়েছে। এখন শেখ হাসিনা পালিয়ে গেছে, এটা কখন? আর আজকে অলরেডি হয়ে গেছে, এর মধ্যে কতক্ষণ? এর মধ্যে রেজওয়ানা আপা বললেন সরকার তো নাই এখন। এটা একটা নো সরকার সিচুয়েশন, এটা নো গভর্নমেন্ট সিচুয়েশন এবং নো ল সিচুয়েশন। আমি নিজেও আজকে গুলশানে বেরিয়েছিলাম এবং প্লেন অ্যান্ড সিম্পল লুট হচ্ছে। যারা লুট করছে তারা কেউ এই আন্দোলনে যুক্ত ছিল না, সুযোগ নিচ্ছে। খুব দ্রুত, সম্ভব হলে আজ রাতেই সকলকে নিয়ে বসে সমস্ত সেনাবাহিনী ডিপ্লয় করে, সমস্ত পুলিশ ডিপ্লয় করে ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে হবে। আজকে শেখ হাসিনা চলে যাওয়ার পরও 100 লোক মারা গেছে আমি যেটুকু বুঝলাম মিডিয়া দেখে। কালকে যে কারো বাড়ি অ্যাটাক হতে পারে, যে কাউকে মেরে ফেলা হতে পারে এবং এটা একটা অন্য ডাইমেনশনে চলে যেতে পারে, মাইনরিটি কমিউনিটির উপর আঘাত হতে পারে। এই দেশটা সবার, যারা আওয়ামী লীগ করেছে তাদেরও এই দেশে থাকার অধিকার আছে। তাদের যদি জেনোসাইড করে থাকে, দুর্নীতি করে থাকে, তাদের বিরুদ্ধে মামলা হবে। তারা আইন কেউ হাতে যেন না নিয়ে নেয়। রাষ্ট্র কিন্তু তীব্র সংকটের মধ্যে আছে এবং যদি কখনো রায়ট হয়ে যায়, আমি মনে করি সেই রায়টে কোনো অবস্থাতেই পুলিশ সেনাবাহিনী নিষ্ক্রিয় থাকা উচিত না। আমি মনে করি সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে এবং কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না। একটা ভীতিকর পরিস্থিতির মধ্যে দেশ চলছে। এই মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে স্ট্যাবিলিটি। প্রথমে স্ট্যাবিলিটি করতে হবে এবং পাশাপাশি আলোচনা করে অন্তর্বর্তী সরকার, দেন মেরামতের প্রশ্ন আসবে। রাষ্ট্রের প্রতিটা ইনস্টিটিউশন ধ্বংস হয়ে গেছে। একটা ব্যক্তি স্বৈরাচার একদিনে হয় না, একটা সরকার লেভিয়াথান একদিনে হয় না, ধাপে 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 হয়। সব প্রতিষ্ঠানগুলো যখন ডুম হয় তখনই সেটা স্বৈরতন্ত্রের দিকে যায়। আমরা একটা প্রতিষ্ঠানও বাঁচাতে পারিনি গত 15-16 বছরে, সত্য, এটা আমাদের সকলের ব্যর্থতা। এবং এখন এই প্রতিষ্ঠানগুলোকে তৈরি করতে হবে যে ভবিষ্যতে যেই সরকার হোক সে যেন লেভিয়াথান হতে না পারে। জুডিশিয়ারিকে স্বাধীন করতে হবে, শক্তিশালী করতে হবে। মানবাধিকার কমিশনকে স্বাধীন করতে হবে, শক্তিশালী করতে হবে। অসংখ্য লতে
রিপ্রেসিভ ল আছে, আমাদের সাংবিধানিক একটা জটিলতাও আছে। এই সিচুয়েশন সংবিধান বিপ্লবকে মাথায় রেখে কিছু বলেনি যে একটা বিপ্লবকালীন সময়ে বিপ্লব পরবর্তী সময়ে দেশ কিভাবে চলবে, যেখানে প্রধানমন্ত্রী রেজিগনেশন দিয়ে পালিয়ে গেছেন, যেখানে সংসদ বসা যাচ্ছে না, সংসদ ভেঙে দিলে কি হবে, এটা কিন্তু একটা জটিলতা আছে। এটা আলোচনা করে খুব দ্রুত একটা কনসেনসাসের ভিত্তিতে করতে হবে। আমি কালকে একটা টক শোতে বলেছিলাম, রিমুভিং টাইরান্ট ইজ ইজি বাট ইনস্টলিং ডেমোক্রেসি ইজ নট ইজি। ওভারথ্রোয়িং এ রিজিম ইজ মাচ ইজিয়ার দেন রেস্টোরিং এ স্টেবল সিস্টেম। অর্থনীতি প্রচন্ড ঝুঁকির মুখে আছে, প্রচন্ড, এবং গত 15 দিনের আন্দোলন এই ঝুঁকিটাকে বাড়িয়ে দিয়েছে ন্যাচারালি। ডলার বাড়ছে হু করে, কিছুদিনের মধ্যে বাংলাদেশের নাঙ্গা ভঙ্গা মানুষের বিদ্রোহ শুরু হবে। এই মুহূর্তে আমাদের একটা লিডার দরকার, একজন লিডার দরকার, একটা কনসেনসাস দরকার, এবং গিভেন দ্য সিনারিও সকলেই একটা যৌক্তিক সমাধানে কিন্তু আসবে। এখন আর কেউ দলীয় দৃষ্টিভঙ্গিতে ব্যাপারটা দেখবে না, রাষ্ট্রীয় এবং জাতীয় পর্যায়ে দেখবে। সেক্ষেত্রে আমি মনে করি আজকের বক্তাও সবাই যেটা বললেন যে এই যে এত মহান একটা আন্দোলন, যেখানে 500 থেকে 1000 লোক মারা গেছে, অকুতোভয় ছাত্ররা গুলি খেতে খেতে এগিয়ে গেছে, আজকে বঙ্গভবনে মুরগি চুরিতে চলে গেল। কিছু লোক মুরগি চুরিগুলো টিভিতে দেখাচ্ছে, ফেসবুকে দেখাচ্ছে, কি হাস্যকর। কত মহান একটা আন্দোলনের কত একটা ব্যাড রিফ্লেকশন হয়ে গেল। ওই যে সামাল দেওয়ার মতো কেউ তো নাই। একটা লিডারশিপ, একটা স্ট্রাকচার, একটা প্যারামিটার সবসময়ই দরকার। যারা এই আন্দোলনটা করেছে, যে ছাত্ররা, তারা আন্দোলন করেছে অসাধারণভাবে, এবং তাদের মতামতকে গুরুত্ব দিতে হবে। তবে বাকিদের মতামত শুনতে হবে, বাকিদের মতামতেরও গুরুত্ব আছে, বাকিদেরও অধিকার আছে, অভিজ্ঞতা আছে, সে অভিজ্ঞতারও দাম দিতে হবে। রাষ্ট্র পরিচালনা করা অনেক কঠিন কাজ, এবং এখন যেহেতু ইকোনমিক ক্রাইসিস, আমি মনে করি এখন মাল্টিপল ট্রাবল সামনে আছে। যদিও দুর্নীতি রোধ করতে পারলে হয়তো আমরা ইকোনমিক ক্রাইসিস থেকে উঠে আসতে পারবো, কিন্তু আপাত দৃষ্টিতে তো আমাদের এই মধ্যে রিজার্ভ খুবই কম, লোন অনেক বেশি। সেদিক থেকে তো একটা বুদ্ধিদীপ্ত বুদ্ধিজীবী সমন্বয়ে আমাদের অন্তর্বর্তী সরকার করতে হবে। সেখানে ছাত্ররা তাদের মতামত দিতে পারে, তাদের মতামতটা গ্রহণযোগ্য হওয়া উচিত, তবে তাদের মতামতটাই একমাত্র সোর্স অফ ইনফরমেশন হওয়া উচিত না, সকলের সাথে কথা বলেই নিতে হবে। আমি মাননীয় মহামান্য রাষ্ট্রপতির বক্তব্যটা শুনলাম, উনি লিখিত বক্তব্যটি বেশ বুদ্ধিদীপ্ত হয়ে পেশ করেছেন, এবং সেখানে একটা সহাবস্থান, একটা শান্তি, একটা সংকুলনের ব্যবস্থা আছে। তো আমি মনে করি এখন আমাদের অর্থনীতির ডক্টর দরকার, এবং এখন আমাদের এই সহাবস্থানের ডাক্তার দরকার, এবং অন্তর্ভুক্তির ডাক্তার দরকার। একটা জেনোসাইড একটা গভর্নমেন্ট করে পালিয়ে গেছে, যারা জয়ী হলো তারা আবার যদি অন্য কেউ আবার জেনোসাইড করতে থাকে, তাহলে এই মহান আন্দোলনটা তো ম্লান হয়ে যাচ্ছে। মহান আন্দোলন ম্লান হয়ে গেলে এটা একটা ষড়যন্ত্র হতে পারে, সেটাকে ঠেকাতে হবে যে কোনো মূল্যে। পুলিশ ছাড়া আপনি কিভাবে ঠেকাবেন? এখন যদি পুলিশের থানায় অ্যাটাক করা হয়, পুলিশ কেন তাহলে জানমালের দিকে যাবে? পুলিশকে নির্দেশ দেওয়া উচিত, তারা তাদের পাহারায় থাকুক। সবাইকে বলতে হবে কোনো পুলিশকে এখন আর টাচ করার দরকার নেই। যদি কোনো পুলিশের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তাকে সাসপেন্ড করে দেন, তার বিরুদ্ধে মামলা করেন। কিন্তু পুলিশ ছাড়া, বিজিবি ছাড়া, আর্মি ছাড়া কেউ তো বাসায় নিরাপত্তা না, এবং প্রত্যেকের বাসায় আজকে হুমকির মুখে যাচ্ছে, খালি খালি বাসাগুলো লুট হয়ে যাচ্ছে। এগুলো তো ক্রাইম, এবং এই যে ক্রাইমের মজা পেয়ে গেল একটা বিশাল গোষ্ঠী অর্থনৈতিক দুরবস্থার সময়, এরা তো বাড়তেই থাকবে। তাহলে এখন যারা রাষ্ট্র সংস্কার করতে চাচ্ছে, তারা যদি আগে এই ক্রাইমটা বন্ধ করতে না পারে, রাষ্ট্র সংস্কারটা একাডেমিক ডিসকাশন হয়ে যাবে। জি, ধন্যবাদ। আজকের যেই 5 আগস্ট একটি ঐতিহাসিক দিন, এবং আজকের এই দিনে ঢাকার রাজপথ অগ্নিগর্ভ হয়ে উঠেছিল। মানুষ, আবাল বৃদ্ধ বনিতা, ধর্মবর্ণ নির্বিশেষে সবাই কিন্তু এই রাজধানীর ঢাকার সড়কে উল্লাস করেছে। আমরা অনেক স্থানে দেখেছি মিষ্টি বিতরণ চলেছে, কোথাও কোথাও মানুষ তার শিশুদেরকে, অর্থাৎ তার সন্তানদেরকে নিয়ে এই উচ্ছ্বাস দেখতে এসেছে রাজপথে। আমরা সে চিত্র দেখেছি। এই নিয়ে আমরা একটা প্রতিবেদন দেখে আসি আগে, তারপরে আলোচনায় যাচ্ছি। শত শত শহীদের রক্তভেজা দাবির সফল পরিসমাপ্তি নিয়ে রাজধানীর রাজপথ দেখেছে এক উত্তাল রঙিন দিন। কেন্দ্রীয় শহীদ মিনার আর আন্দোলনের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পথে ছাত্র জনতার এক দফা দাবির পক্ষে ঘর থেকে বের হতে দ্বিধাহীন মানুষের উল্লাসে ফেটে পড়ে ঢাকা।
যে জাদুর শহর ঢাকা, তাতে আজ নেই চিরচেনা যানজট, শুধু মানুষে মানুষে ঠাসা। এক দফা দাবির পক্ষে উল্লাস আর উচ্ছ্বাসের মিছিল বাঁধ ভাঙা জোয়ারে ফেটে পড়ে সড়কে সড়কে। নারায়ণগঞ্জ থেকে এসেছে মানুষ, এসেছে গাজীপুর, টাঙ্গাইল, কেরানীগঞ্জ থেকে। সব পথ মিশে একাকার হয়েছে আনন্দ আর উচ্ছ্বাসের আয়োজনে। পিতামাতার হাত ধরে সন্তান এসেছে রাজপথে ছাত্র জনতার উচ্ছ্বাস দেখতে। ইতিহাসের অনন্য এই ছাত্র জনতার বিজয়ে সামিল হয়েছে নিম্নবিত্ত, মধ্যবিত্ত সকল শ্রেণী পেশা। যুক্ত হয়েছে কৃষক, শ্রমিক, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক। মিছিলে যুক্ত হয়েছে লাখো শিক্ষার্থী। রাজপথে যুক্ত হয়েছে শিশু, যুবক আর ধর্ম বর্ণ নির্বিশেষে লাখো লাখো মানুষ। তাদের দাবি সব হত্যার বিচার। ছাত্র জনতার এক দফা দাবির পক্ষে কোথাও কোথাও হয়েছে মিষ্টি বিতরণ। এমন উল্লাসকে পুঁজি করে কেউ যেন কোনো লুটতরাজ কিংবা হামলা করে ধ্বংসাত্মক কার্যকলাপ চালাতে না পারে, সেদিকেও সজাগ থাকার পরামর্শ এই সব সাধারণ উল্লাসকামী মানুষের। আমরা এতক্ষণ দেখছিলাম একটি প্রতিবেদন। আজকে ঢাকার রাজপথে মানুষের উল্লাস, রঙের ছড়াছড়ি, মিষ্টি বিতরণ সব কিছুই ছিল। আমরা যেতে চাই একটু সৈয়দা রিজওয়ানা হাসান আমাদের সাথে যুক্ত আছেন। আমরা তার কাছে একটু যেতে চাই যে আসলে এর পেছনে, এই উল্লাসের পেছনে কিন্তু একটি বড় একটি সময় এবং একটি শোকাবহ সময় এবং একটি সাহসিকতার একটি অধ্যায় রয়েছে এবং অনেক শহীদের রক্ত রয়েছে। সব মিলিয়ে আমি আপনাকে একটি বিষয়ে জানতে চাই, এরও পেছনে যদি যাই। আজকে আমরা দেখেছি যে আয়নাঘর নামে যে একটি ঘরের খবর আমরা এর আগে শুনেছি এবং আমরা বিভিন্ন, বিশেষ করে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রথম এটি দেখতে পাই, আয়নাঘরের খবর। আমি আপনার কাছে একটু জানতে চাই, আজকে অনেক সেনা কর্মকর্তা তারা কিন্তু অবস্থান নিয়েছে, সাবেক সেনা কর্মকর্তাদের পরিবার এবং আয়নাঘরে যারা আটক ছিলেন তাদের পরিবারও অনেকে আয়নাঘরের সামনে দেখেছি আমরা সন্ধ্যার পর রাতের দিকে অবস্থান নিয়েছেন। আসলে এই যে আয়নাঘর নতুন একটি নাম নিয়ে আমাদের সামনে এসে হাজির হয়েছে বিগত সময়ে, যে গুমের সংস্কৃতি বা গুম হওয়া কিংবা অথবা মানুষকে হঠাৎ করে তার পরিবার পরিজন থেকে হঠাৎ করে পাওয়া যাচ্ছে না এবং দীর্ঘ সময় আমরা দেখেছি যে বিএনপির নেতারা তো রয়েছেন, সেটি বিএনপি যেমন অভিযোগ করে এসেছে, অন্যান্য সময়ও আমরা দেখেছি গুমের সংস্কৃতি হয়েছে। এবং সৈয়দ রিজওয়ানা হাসান, আপনার কাছে মূলত জানতে চাচ্ছি এই কারণে যে আপনি নিজেও একজন, আপনার স্বামী, আমি যতদূর আমরা জেনেছি যে আপনার স্বামীও কিন্তু, আপনি একজন ট্রমার মধ্যে ছিলেন, আপনার স্বামীও গুমের শিকার হয়েছেন অথবা অপহরণের শিকার হয়েছেন। আপনি যদি এই বিষয়ে একটু বলতেন যে এই যে গুম হওয়া মানুষ, আয়নাঘরের যে নামটি এসেছে, এই বিষয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাই এবং আপনার সেই সময়কার যে গুম হয়েছে আপনার স্বামী অথবা অপহরণ হয়েছে সেই সময়কার আপনি কি ভুক্তভোগী, সেটাও নিশ্চয়ই আপনি একটু আমাদের জানাবেন। জি, দেখেন, এই যে এই প্র্যাকটিসগুলো বাংলাদেশের রাজনীতিতে ছিল না। আজকে যখন আমি কথা বলছি আপনাদের সকলের সহযোগিতায়, আল্লাহর রহমতে আমার স্বামীকে কিন্তু আমি ফেরত পেয়েছি। দলমত নির্বিশেষে সকলেই আমার পাশে দাঁড়িয়েছিলেন। কিন্তু আজকে দেখেন, যখন আমরা কথা বলছি, বিএনপির একজন নেতা ছিলেন ইলিয়াস আলী, তার এখনো কোনো হদিস পাওয়া যায়নি। পরিবার কোনোদিন জানতেই পারলো না যে উনি বেঁচে আছেন নাকি উনি মরে গেছেন। আপনি আবার চিন্তা করেন, বিএনপির আরেকজন নেতা হচ্ছেন সালাউদ্দিন সাহেব, ওনাকে ভারতের একটা জঙ্গলে পাওয়া গেল। উনি ভারতের জঙ্গলে কেমন করে চলে গেলেন? ওরা তো ভারতের জঙ্গলে যাওয়ার কোনো কারণ নেই। এই যে আয়নাঘর, নিজের আধিপত্য বজিয়ে রাখতে প্রতিপক্ষের দরকার হলে তাকে বাসা থেকে তুলে নাও এবং তাকে সারা জীবনের জন্য গায়েব করে দাও, এটার আর কোনো জবাবদিহিতা দিবে। এবং তারপরে আবার বলতো যে না, এগুলো আমরা কিন্তু করিনি, এগুলো গুম হয়নি, আমেরিকা তো এরকম অনেক গুম হয়, এগুলো খামোক্ষা বানিয়ে বানিয়ে কথা। আমি একজন পেশাজীবী, পেশার কারণে আমি অনেকের সাথে করি। আমি কিন্তু এই অভিযোগটা দিচ্ছি না যে আমার স্বামীর অপহরণের জন্য
কে দায়ী এটা আমি বলতে পারবো না, তবে আমার ধারণা এখানে ব্যবসায়িক মহল কিছু আছে এবং তাদের সাথে এই যে গুম করতে করতে অভ্যস্ত হয়ে গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন কর্মকর্তা, তারা এটা একটা প্রাইভেট প্র্যাকটিস হিসেবে নিয়ে এই কাজটা করেছে বলেই আমার ধারণা। আমি সবখানে এই কথাটাই বলে এসেছি। আজকে আপনি আমাকে এমন একটা সময় এই প্রশ্নটা করলেন, এখনো কিন্তু এই বিষয়গুলো নিয়ে আমাদের আবেগগুলো স্থিত হয়নি। এখন আমরা আনন্দিত না দুঃখিত না ব্যথিত না রেগে আছি আমরা বুঝতে পারছি না, মানে এখনো একটা জায়গায় স্থির হয়ে আমরা আসতে পারিনি। তো মানুষ জানে না তার পরিবার কোথায় গেছে। মায়ের ডাক বলে একটা সংগঠন হয়েছে, যখন দাতা গোষ্ঠীগুলো বিদেশি রাষ্ট্রগুলো এই মায়ের ডাকের আহ্বানে সাড়া দিয়ে প্র্যাকটিস বন্ধ করতে বলল, তখন উল্টা একটা মায়ের কান্না বলে একটা সংগঠন করে দিয়ে বলল 1976, 75, 77 সালে যেগুলো গুম হয়েছে সেগুলোর বিচার করতে হবে। সেগুলো এতদিন করেননি কেন? সেগুলো যখন মায়ের ডাক হলো তখন মানে এক হচ্ছে আমার পরিবারের সদস্য উঠে কেউ একজন নিয়ে চলে গেল, তাকে আমি জীবনে কোনোদিন দেখতে পারলাম না, আমার পরিবারের লোকটা কেমন আছে আমি এগুলি কিছুই জানি না। সেইখানে যখন আমি বিচার চাচ্ছি, আমার বিচার চাওয়ার বিপরীতে গিয়ে প্রহসন করে 1976, 77, 78-এ যারা মারা গেছে তাদেরকে দিয়ে একটা পাল্টা গোষ্ঠী, তাদেরকে দিয়ে পাল্টা গোষ্ঠী করতে হলে আপনারা এতদিন করেন নাই কেন? এটা তো শুধু পাল্টা পাল্টির জন্য। ফলে এই যে বিচার, মানে একটা নাগরিক আপনি চিন্তা করেন তার বাসা থেকে মাঝরাতে এসে ধরে নিয়ে চলে যায়, বলে আমরা ডিবি আমরা র্যাব, কিন্তু পরে ডিবি র্যাব অস্বীকার করে। দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস এই লোকগুলো খবর পায় না। আপনি যখন আমাকে এই প্রশ্নটা করলেন আমি আজকে বসে বসে আমার মন খারাপ হয়ে যাচ্ছিল চতুর্দিকে এই লুটতরাজ আর ভাঙচুর দেখে। আপনার এই প্রশ্ন শুনে আমার মনে হলো যে মানুষের এত ক্ষোভ, কিন্তু আসলে যারা ক্ষুব্ধ তারা তো আর এই কাজগুলো করছে না, অন্য গোষ্ঠীর সুযোগ নিচ্ছে। তো এই আমরা আবার ফেসবুকে দেখলাম একজন বললো যে আমার স্বামী ওরকম সেনা কর্মকর্তা এখন যাচ্ছেন আয়নাঘর থেকে মুক্ত করতে। অনেক মানুষ তো কোনোদিন হয়তো আর মুক্ত হয়ে তার পরিবারের কাছে আসবে না। আমাদের আইডি কার্ড রেখে লাভটা কি হয়? এই যে রাতের বেলা গিয়ে র্যাব আর ডিবি পরিচয় তুলে নিয়ে আসে, এইগুলো একেবারে বন্ধ করে দিতে হবে। জি সৈয়দা রিজওয়ানা হাসান, জি আপনাকে ধন্যবাদ। আমরা এই বিষয়ে এখানে নীলুফার চৌধুরী মনি রয়েছেন, আমরা তার কাছে একটি বিষয় জানতে চাই যে আজকে রাষ্ট্রপতি বলেছেন না আপনাদের নেত্রী যে বেগম খালেদা জিয়া তাকে মুক্তির একটা সিদ্ধান্ত হয়েছে। বেগম খালেদা জিয়া আমরা যেন অসুস্থ হয়েছে, আপনি যদি একটু বলেন যে তার বিরুদ্ধে যে মামলাগুলো রয়েছে বা তার এতদিন জেলখানার সবকিছু মিলিয়ে আপনাদের। ধন্যবাদ আপনাকে। দেখেন দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার যে মামলাগুলো, এই মামলাগুলোর কোনো মেরিট ছিল না। 1/11 সরকারের সময় এই মামলাটা ছিল, তারা মামলাটা করেছিল কিন্তু মামলাটা খারিজ হয়ে গিয়েছিল, কোনো সাক্ষী প্রমাণ কিছুই ছিল না। তো এই যে ন্যায়ের মধ্যে থেকে একটা সরকার এসে যখন গণতান্ত্রিক সরকারের কাছে মানুষ গণতান্ত্রিক আশা করে, তারা নিজেকে বারবার এই কথাটা বলে। 8এও তারা গণতান্ত্রিক ওয়েতে আসে নাই, এটাও -2 ফর্মুলারই একটা অংশ হিসেবেই তারা এসেছিল। তো সেই জায়গায় তারা যা করেছে তাতে 1/11 সরকারের চেয়েও আরও কঠিনতর অবস্থা করেছে। করে শুধু দেখে নিম্ন আদালতে একরকম মামলা রায় হওয়ার পরে উচ্চ আদালতে ওটার থেকে আস্তে স্খলন হয়, কম হতে পারে বেশি হয়, এটা কিন্তু নজিরবিহীন। এই নজিরবিহীন ঘটনাগুলো দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অর্ধমৃত বানিয়ে রাখলো তারা, এবং আজ পর্যন্ত তাকে মানে মুক্তির যে মুখটা সেটা থেকে তাকে বঞ্চিত করেছে। উনি অসুস্থই না শুধু, উনি মানে একই বয়সের কাছাকাছি বয়স, কিন্তু আজকে যিনি পালিয়ে চলে গেলেন তার সাথে, অথচ সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আর তিনি বহাল তবিয়তে মানুষ মেরেই চলেছে, গুম করেই চলেছে, খুন করেই চলেছে। আজকে যখন এই রাজনৈতিক পট পরিবর্তনে যে ডিসিশনটা হয়েছে, এই ডিসিশনটা আমরা জানি যে রাজনৈতিক পট পরিবর্তন ছাড়া কখনোই হতে পারবে না। আমি আপনাকে একটা দুঃখের কথা বলি জাতির উদ্দেশ্যে। আজ থেকে কয়েক মাস আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন হসপিটাল থেকে মানে খুব তার প্রেস মেকার লাগানো হলো, তার খুব খারাপ অবস্থা থেকে মৃত্যুর ঘর থেকে ফেরত আসলেন, তখন উনি বলেছিলেন যে একটু মুচকি হাসি দিয়ে বলেছিলেন যে আমি বোধহয় এই পতনটা, এই শেখ হাসিনার পতনটা আল্লাহ আমাকে দেখাবে বলেই 2বার মৃত্যুর জায়গা থেকে ঘর থেকে আমাকে ফেরত নিয়ে আসলো। আজকে আমি এই কথাটাই জাতির সামনে বলছি যে দেখেন যে আল্লাহ তার কথা শুনেছে, যে উনি যেভাবে বলেছেন কিংবা উনাকে যেভাবে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, উনি হাউমাউ করে কেঁদেছেন। একজন আপনার মুক্তিযোদ্ধার স্ত্রী,
একজন সাবেক প্রধানমন্ত্রী, একজন সাবেক বিরোধী দলের নেতা, একজন সাবেক রাষ্ট্রপতির স্ত্রী, এতগুলো পরিচয়, এবং একজন প্রবীণ একজন মানুষ হিসেবে সে কোনো এই রাষ্ট্র তাকে কিছুই করে নাই, করতে পারে নাই, অথচ জনগণের কিন্তু তার প্রতি প্রচণ্ড রূপে ভালোবাসা এবং সহানুভূতি আছে, তারপরেও কিছু করতে পারে নাই। আজকে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে তারই বানানো রাষ্ট্রপতির মাধ্যমে কিন্তু এই কথাটা দেখেন, এক মুহূর্তের মধ্যে কিন্তু অনেক কিছুই সমাধান হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল, অথচ শুধুমাত্র উনি ওনার নির্বাহী আদেশ বলে উনি এই কাজগুলো করেছেন। এবং দুঃখজনকভাবে সত্য যে আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগ তিনটাকে উনি একসাথে গুলিয়ে ফেলেছে। এই যে রিজওয়ান আপা যে কথাটা বললেন যে ইলিয়াস আলী, চৌধুরী আলম, আমাদের অনেক নেতা এরকম গুম হয়েছে, যাদের শুধু গুম হয়েছে তাই না, পরবর্তীতে আবার এই তার ওসিদেরকে দিয়ে বলিয়েছে, লিখিত নিয়েছে তার বাবা মাকে দিয়ে, যে ওসিকে দিয়ে বলিয়েছে, লিখিয়েছে যে আমার ছেলে এমনিই বাড়ি ছেড়ে চলে গেছে, তার মানে গুমই হয় নাই। তো আমরাও চাই যে আয়নাঘরটা যদি ওপেন হয়, আমরা এটার অবসান চাই। জি ব্যারিস্টার, জানতে চাই কে কে আছে। জি ব্যারিস্টার শামীম পাটোয়ারি, আপনার কাছে আমরা একটু জানতে চাচ্ছি, শেষ মুহূর্তে আছে, আমরা একটু জানতে চাচ্ছি, একটি রূপরেখা দিবে শিক্ষার্থীরা যারা আন্দোলন করেছে, ছাত্র, তারা একটি রূপরেখা গঠন করবে, আজকে রাতে হয়তো বা কালকে নাগাদ পাওয়া যাবে। আসলে নতুন, আপনি একজন আইনজীবী, নতুন যে কাঠামো সেটি আসলে কেমন হতে যাচ্ছে বা সেটি কেমন, আইন কি বলছে, এই বিষয়ে যদি আপনি ছোট্ট করে আমাদেরকে একটু বলেন, আমরা প্রায় শেষের দিকে। গণবিপ্লবের পরে তো আসলে কোনো আইন কাজ করে না, তবে কোনো কাঠামো সংবিধানে এই মুহূর্তে নাই, এই মুহূর্তে সংবিধানে কোনো কাঠামো নাই। আইনসম্মত হতো সংসদ ডেকে সংবিধানে কিছু অ্যামেন্ডমেন্ট এনে কাঠামো করলে, এটা সংবিধান সম্মত, বা সেটা মনে হয় এখন বাস্তবসম্মত না। তো কোনো একটা কাঠামো করে পরে সেটা সংবিধানের রেট্রোস্পেক্টিভ রেস্ট পোস্ট ফ্যাক্টো ভ্যালিডেশন দিতে হবে। আমি মনে করি এই কাঠামোটি যদি ইন্টারিম হয়, 3 মাস পর ইলেকশন হয়, তাহলে একরকম হবে। আর যদি মনে করা হয় যে অর্থনৈতিক কারণে বা কোনো কারণে একটা লম্বা কাঠামো হবে, তাহলে আরেকভাবে করতে হবে। তো সেটা আসলে আলোচনার মাধ্যমে বেরিয়ে আসবে দেশের স্বার্থে এখন কি প্রয়োজন, কোনটা প্রয়োজন। আমি তো মনে করি একেবারে পলিটিশিয়ান বাদ দিয়ে কোনো কাঠামো এদেশে সফল হয়নি। তো পলিটিশিয়ানদেরও রাখতে হবে, রাজনৈতিক দলকেও রাখতে হবে। রাজনীতিবিদরাই চালাবে, তাদের মতামত এবং তাদের ইনক্লুশন করেই অন্তর্বর্তী সরকার করতে হবে। তাহলে রাজনীতিবিদ না থাকলে গ্রাউন্ডে, যেমন এটা আজকে আমাকে রেজন আপা বললেন, দেখুন থানায় কোনো পুলিশ নাই, থানা লুট হয়ে গেছে, কালকে অফিস খুলে দেওয়ার একটা জেনারেল অর্ডার দিয়ে দিয়েছিল, তাহলে ব্যাংক, যে জেলায় ব্যাংক খুলবে কালকে, সেই ব্যাংক রক্ষা করবে কে? এটা তো একটা প্র্যাকটিক্যাল গ্রাউন্ড রিয়েলিটি সহ একটা হলিস্টিক অ্যাপ্রোচ নিতে হবে, এই মুহূর্তে প্রায়োরিটি। ব্যারিস্টার শামীম পাটোয়ারি, আপনাকে ধন্যবাদ। আমাদের স্টুডিওতে নীলোফার চৌধুরী মণি, আপনাদেরকে সকলকে যারা যুক্ত হয়েছেন, মানজুর আল মাতিন এবং সৈয়দ রিজওয়ানা হাসান, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে যোগ দেওয়ার জন্য এবং আমাদের আলোচনায় অংশ নেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা, এবং এই আলোচনা আজকে 5ই আগস্ট, একটি ঐতিহাসিক দিন, এবং এই দিনকে সামনে রেখে আমরা পরবর্তী যে ধাপে ধাপে সহিংসতা বন্ধ হবে, আক্রমণ বন্ধ হবে, হত্যা বন্ধ হবে, এগুলো আমরা কামনা করি, এগুলোই চাই। ছাত্ররা নিশ্চয়ই এই বিষয়ে সচেতন রয়েছে এবং এগিয়ে আসবে, এবং ছাত্ররা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তারা প্রতিরোধ করছে এইসব সহিংসতার। দর্শক, আজকে এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তীতে অন্য কোনো আলোচনা আপনাদের সাথে যুক্ত হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।